কালকে যারা যারা নিট ইউজি পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য ডেডিকেট করে আমার এই ভিডিওটি। যারা যারা আমাকে চেনে না, আমার নাম দেবস্মিত। আমি গত বছর অর্থাৎ 2025 সালে নিট ইউজি ক্র্যাক করে এখন প্রেজেন্টলি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। লাস্ট ইয়ার যখন আমি পরীক্ষা দিয়ে এসে হল থেকে বেরিয়েছিলাম, তখন আমি ঠিক কনফিডেন্স ছিলাম না যে আমি চান্স পাবো কি না, কারণ বাড়ি ফিরে এসে যখন বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের আনসার কির সঙ্গে মিলিয়ে দেখি যে কত মার্কস আসছে, ক্যালকুলেট করে যখন দেখি পেপারটা তো খুবই টাফ এসেছিলো। তো ক্যালকুলেট করে দেখেছিলাম যে মার্কসটা বোধহয় অ্যারাউন্ড 540 আসবে, মানে 540 একটু বেশি বা 540 একটু কম, এরকম ব্যাপার হবে। তো ঠিক শিওর ছিলাম না যে চান্স পাবো কি না। তারপর যখন রেজাল্টটা বেরোলো আর যখন নিজের র্যাঙ্কটা দেখলাম বা যখন কাট অফের সম্বন্ধে জানতে পারলাম, তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি পেপারটা যে শুধু আমার জন্যই টাফ ছিল তা নয়, পেপারটা পুরো অল ওভার ইন্ডিয়া যারা যারা পরীক্ষাটা দিতে বসছিল সবার জন্যই টাফ ছিল। তাতে কী হয়েছিল যে নম্বরটা খুব একটা বেশি না এলেও সেই নম্বরে সবারই ভালো অল ইন্ডিয়া র্যাঙ্ক চলে এসেছিলো। লাস্ট ইয়ারে ইভেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ চান্স পাওয়ার জন্য যারা যারা অ্যাটলিস্ট 505ও পাচ্ছে তারাও চান্স পেয়ে যাচ্ছিলো, প্রোভাইডেড গত বছরের পেপারটা টাফ ছিল। সো আমার একটাই বক্তব্য আছে, যারা কালকে নিট 2026 দিতে চলেছে তাদের মধ্যে কেউ কেউ আছে যারা হয়তো এবছরই ক্লাস 12 দিয়েছে, এবছরই ফেব্রুয়ারি মার্চ মাসে বোর্ডের পরীক্ষা দিয়েছে, তারা আমার থেকে বয়স ছোটো হবে। কেউ কেউ হয়তো হবে যারা আমার সমবয়সী, আবার কেউ কেউ হয়তো হবে যারা আমার থেকেও বয়সে বড়, এরকম অনেকজন আছে। তো তাদেরকে উদ্দেশ্য করে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে কালকে শুধু যে পড়াশোনা করে গেলেই এই পরীক্ষাটা ক্র্যাক করা যাবে সেটা কিন্তু নয়, কারণ পড়াশোনা তো অনেকেই করে। মানে এই যে 22 লাখ ছেলেমেয়ে যারা কালকে পরীক্ষা দিতে চলেছে তাদের মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেট মিনিমাম 6 to 7 লাখ স্টুডেন্টস তো হবেই, কিন্তু 6-7 লাখ জনই তো আর চান্স পাবে না। তার মধ্যে খুব কম জনই চান্স পাবে, যেটা বলা হয় মোটামুটি টপ 1 কি টপ 1.5% স্টুডেন্টসই চান্স পাবে। তো তার জন্য ব্যাপারটা যেটা হচ্ছে যে নিটে শুধু পড়লেই চান্স পাওয়া যায় না। নিট যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষা, তার চেয়েও বড়ো কথা নিট যেহেতু একটা এমসিকিউ পরীক্ষা, তাই পড়াশোনার পাশাপাশি আরও কিছু চেকবক্সে টিক মারতে হবে, তবেই এই পরীক্ষায় চান্স পাওয়া যায়। যার মধ্যে মেন যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে টাইমের মধ্যে প্রত্যেকটা এমসিকিউই যেন আমাদের একবার হলেও যেন দেখা থাকে। সেটা সলভ করতে পারলাম কি পারলাম না সেটা পরের কথা, বাট অ্যাটলিস্ট এমন যেন কোনো কোয়েশ্চেন না থাকে যেটা আমরা মিস আউট করে গেছি। এবং তার সঙ্গে কোনো সিলি মিস্টেকও করলে চলবে না, যেটা জানি সেটা ঠিকঠাকভাবে করে আসতে হবে। এবং যেগুলো খুব স্পিডে করার মতো কোয়েশ্চেন, যেরকম বায়োলজিতে এমন অনেক কোয়েশ্চেন থাকে, যদি রিসেন্ট ইয়ারে দেখা যাচ্ছে যে কিছু কোয়েশ্চেন একটু বড়ো বড়ো দিচ্ছে, বাট বায়োলজি যেহেতু মোস্টলি ফ্যাকচুয়াল সাবজেক্ট, তাই অনেকগুলো কোয়েশ্চেন খুব শর্ট টাইমের মধ্যেই আর কি করা যায়। আর ফিজিক্সটা আবার অনেকটা লেন্দি হয়, ফিজিক্সে প্রচুর নিউমেরিক্যালস থাকে, নিউমেরিক্যাল বেসডই কোয়েশ্চেন আছে ফিজিক্সে মোস্টলি। তো এরকম আর কেমিস্ট্রিতে মিলিয়ে মিশিয়ে থাকে, যেমন ফিজিক্যালি একটু লেন্দি হয়, ইনঅর্গ্যানিক অর্গ্যানিক কম্পারেটিভলি একটু শর্ট টাইমে করা যায়। তো এরকম বিভিন্ন রেঞ্জের কোয়েশ্চেন আসবে কালকের এক্সামে। এবং জাস্ট 3 ঘন্টা সময়, 3 ঘন্টা মানে 180 মিনিটের মধ্যে 180খানা কোয়েশ্চেন সলভ করতে হবে। তো তাই কোনো কোয়েশ্চেন যেন না দেখা থাকে, সব কটা কোয়েশ্চেন দেখে এবার তার মধ্যে যেগুলো পারবে সেগুলো করবে, যেগুলো পারবে না সেগুলো হয়তো ছেড়ে ঠিক আছে। আর সবই যে অ্যাটেন্ড করতে হবে, সবই যে পারতে হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ কঠিন পেপার এলে সব কিছু করা পসিবলও নয়, টাইমেও হয়তো কুলোবে না। তাই সব কিছু ওইভাবে করা যাবে না, যেগুলো শিওর সেগুলো দিতে হবে। তারপরে সব কটা কোয়েশ্চেন হয়ে যাওয়ার পর যেগুলো হয়তো দেখছো যে তুমি পারছো না, তার মধ্যে কয়েকটা হয়তো গেস করলে, এবং সেটাও খুব বুদ্ধি করে, যে ধরো হয়তো 4টে অপশান আছে, তার মধ্যে দেখলে যে 2টো অপশান তো শিওর শট হবে না, তো বাকি 2টো অপশানের মধ্যে কোনটা হবে তখন হয়তো গেস করলে বা এরকম। কিন্তু তাই বলে র্যান্ডামলি সব কটাতে গেস করে দিয়ে চলে এলাম, তার ওতে আবার নেগেটিভ মার্কিংও আছে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে হবে, কোনো কোয়েশ্চেনে আটকে থাকলেও চলবে না। হ্যাঁ, এবারে যদি কোয়েশ্চেনে লেন্দি হয় যে অঙ্কটা করতে অনেকটা টাইম লাগছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি দেখা যায় যে একটা অঙ্ক সেটা আমি বুঝতেই পারছি না কীভাবে করবো, এই করে আমার 30 সেকেন্ড 1 মিনিট চলে যাচ্ছে, তাহলে আর বসে থাকে লাভ নেই, তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যেতে হবে। আর বায়োলজিতে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল করতে হবে। আর হচ্ছে যে অনেকেই তো বিভিন্ন রকমের মক টেস্ট দিয়ে এসেছে, তো এখন এই লাস্ট মোমেন্টে এখন তো মানে খুবই অল্প টাইম আছে হাতে, 24 ঘন্টারও অনেকটাই কম। তো তার জন্য ওই মক টেস্টে যে মিস্টেকগুলো ওইগুলোকে বলবো আজকে রাতে বা কালকে সকালে এটা অ্যানালিসিস করে দেখতে। আর ইফ পসিবল যদি টাইম পারমিট করে তাহলে এর মধ্যে ফিজিক্সের ফর্মুলাগুলো
কেমিস্ট্রিতে ফিজিক্যাল কেমিস্ট্রি ফর্মুলাগুলো আর ইনঅর্গ্যানিক অর্গ্যানিকের যে রিয়াকশনের যে রিয়েজেন্টগুলো ছিল সেগুলো একবার দেখে যাওয়া ভালো। আর বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটির পুরো তো এখন দেখা পসিবল না, সবাই এতদিনে নিশ্চয়ই পুরোটা দেখে এসছে বা রিভাইজ করে এসছে, তো সেটাই যথেষ্ট। এখন তারা চাইলে যেটা করতে পারে, প্রত্যেকটা চ্যাপ্টারের সামারিগুলো খুব ভালোভাবে একবার দেখে যেতে পারে, কারণ সামারিতে কী হয় যে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লেখা থাকে, তার সঙ্গে সামারিতে কিছু এক্সট্রা পয়েন্টও লেখা থাকে। যেরকম রিপ্রোডাক্টিভ হেলথ বলে যে চ্যাপ্টারটা আছে, ওখানে সামারিতে একটা পয়েন্ট লেখা ছিল যে ইনফার্টিলিটি ওটা 2 ইয়ার্সের, মানে যদি 2 ইয়ার্স ধরে একটা কাপেলের বেবি যদি না হয় তখন সেটাকে ইনফার্টাইল বলে, ইনফার্টিলিটির কন্ডিশন বলা হয়। তো এরকম এই 2 ইয়ার্সের কথাটা কিন্তু মেন টেক্সটের মধ্যে লেখা ছিল, ওটা কিন্তু সামারির মধ্যেই লেখা ছিল। এরকম অ্যানিমেল কিংডম, তারপরে সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টার, এরকম প্রচুর এক্সট্রা ইনফরমেশন শুধু সামারিতেই দেওয়া ছিল। তার জন্য সামারিটা দেখা খুব ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম, প্রত্যেকটা ডায়াগ্রামের লেবেলিং আর প্রত্যেকটা ডায়াগ্রামের ক্যাপশন, সেগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। এবং এটা আমি ইচ অ্যান্ড এভরি ডায়াগ্রামের জন্যই বলছি, এমন না যে শুধু কয়েকটি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম যেগুলো নিটে এর আগের বছরগুলোতে এসে শুধু সেগুলো দেখে যাবো, বাকিগুলো দেখে যাবো না, এরকমটা নয়। তার কারণ হচ্ছে লাস্ট ইয়ারে বায়োটেকনোলজিতে একটা খুব ফেমাস ডায়াগ্রাম আছে নিটে, মানে এনসিইআরটিতে, সেটা হচ্ছে PBR 322 ডায়াগ্রাম, PBR 322, ওইটার একটা ডায়াগ্রাম আছে যেটা খুবই ইম্পর্টেন্ট ধরা হয়। কিন্তু লাস্ট ইয়ার কিন্তু বায়োটেকনোলজি থেকে দিয়েছিল ডায়াগ্রাম, কিন্তু সেটা কিন্তু PBR 322 দেয়নি, ওটা কিন্তু একটা বায়োরিয়াক্টরের ডায়াগ্রাম দিয়েছে, যেটা স্টুডেন্টরা জেনারেলি ওভারলুক করে যায়। শুধু তাই নয়, লাস্ট ইয়ার ইভেন সায়েন্টিস্ট, মানে ওই যে প্রত্যেকটা ইউনিটের শুরুতে যে সায়েন্টিস্টদের সম্বন্ধে যা লেখা থাকে সেখান থেকেও একটা দুটো কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তো সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একবার চোখ বুঝে দিতে হবে। ব্যাস এই কটাই জিনিসই দেখতে হবে, মানে মিস্টেক অ্যানালিসিস, ফিজিক্সের ফর্মুলা, কেমিস্ট্রির ফর্মুলা, ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিকের রিয়াকশন আর রিয়েজেন্ট, আর বায়োলজির ওই সামারি ডায়াগ্রাম, আর ওই সায়েন্টিস্টদের সম্বন্ধে যেগুলো লেখা আছে শুধু সেগুলো। আর এক্সট্রা কিছু দেখার এর মধ্যে দরকার নেই, কারণ এক্সট্রা কিছু দেখলে এর মধ্যে আরও লোড বেড়ে যাবে। আর আজকে তো এমনিতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, পারলে কালকে সকাল সকাল ওই 7টা 7:30 দিকেও উঠে একটু দেখা যেতে পারে, বা যখন আর কি বাড়ি থেকে এক্সাম সেন্টারে যাবে তখনও দেখতে পারো। কালকে খুব দেরি হলেও সবাই দুপুর 1টার মধ্যে পৌঁছাবার চেষ্টা করবে। অ্যাডমিট কার্ড, তারপরে ফটো, ইভেন একটা ওয়াটার বটলও ক্যারি করতে বলবো, মানে কোনো ডকুমেন্ট যেন মিস আউট না হয়ে যায়। আর কালকে এই 3 ঘন্টায়, এই যে 2টো থেকে 5টায় যে 3 ঘন্টা যে বলা হচ্ছে, এই 3 ঘন্টার মধ্যে কেউ মানে এটা যেন না মনে করে যে আমার চান্স হবে কি না, বা চান্স না পেলে আমি কী করবো, বা চান্স হলে কী করবো, এই সব চিন্তাভাবনা যেন মাথায় না থাকে। এই সব চিন্তাভাবনা, জানি যে পরীক্ষার সময় সবাই একটু টেনশনেই থাকে, আমরাও টেনশনে ছিলাম। আমার এখন বলতে হয়তো খুব ইজি লাগছে ব্যাপারটা, কারণ আমি যেহেতু ফেজটার মধ্যে দিয়ে চলে এসেছি, মানে ফেজটা কাটিয়ে উঠেছি। বাট কালকে যারা বসতে চলেছে পরীক্ষা, তাদের জন্য হয়তো খুব টাফ হতে চলেছে ব্যাপারটা। বাট স্টিল আমি বলবো যে 3 ঘন্টার মধ্যে যতটা সম্ভব পেপারে ফোকাস করতে হবে, মানে যত রকমের অ্যাটেনশন আছে বা যা তোমার ফোকাস আছে সব কিছুকেই একটাই কোয়েশ্চেন পেপারের মধ্যে নিয়ে আসতে হবে। 3 ঘন্টার মধ্যে কোনো অন্য কিচ্ছু ভাবলে চলবে না, শুধু ওই কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে, কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করে ওএমআরে গোল করে দিয়ে চলে আসতে হবে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। তো 3 ঘন্টার মধ্যে অন্য কিছু ভাবলে চলবে না, যে হলে কি হবে না হলে কি হবে, এসব কিছু না। 3 ঘন্টার মধ্যে চেষ্টা করতে হবে তুমি যেটুকু যাই জানো বা যাই করেছে তার মধ্যে থেকে যতটুকু বেস্ট দেওয়া যায়, ঠিক আছে? কারণ অনেস্টলি স্পিকিং আমি নিজের চোখেই দেখেছি, মানে এটা কোনো বাজে কথা বলছি, একদম নিজের চোখেই দেখা, যে এরকম অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা হয়তো কোনো ব্যাচে মক টেস্ট দিত, তারা লিটারালি সে মক টেস্টে টপ করতো, মানে যতগুলো মক টেস্ট হতো পুরোপুরি ফার্স্ট হতো সেই ব্যাচের মধ্যে, ঠিক আছে? এবং খুবই ভালো র্যাঙ্ক করতো, খুবই ভালো নম্বর পেতো সেগুলোতে। তারা মেন নিটের পরীক্ষার দিন, কারণ আলটিমেটলি কিন্তু দিনের শেষে কেউ কিন্তু যখন রেজাল্টটা বেরোবে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না তোমার প্রিপারেশন কেমন ছিল বা তুমি মক টেস্টে কত নম্বর পেতে, এইসব কিন্তু কেউ জিজ্ঞেস করবে না। সবাই আলটিমেটলি ওই ফাইনাল যে নিটের পরীক্ষা ওটারই মার্কসে দেখবে, ওটারই অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখবে, ওটার থ্রুতেই তুমি কোথায় যাচ্ছ সেটাই দেখবে, কেউ কিন্তু মক টেস্টের রেজাল্ট আর দেখবে না। তাই অনেকে আমি দেখেছি যারা মক টেস্টে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু যে মেন নিটের পরীক্ষার দিন ওই 3 ঘন্টা তারা নার্ভ ধরে রাখতে পারে না, তারা প্যানিক করে প্রচুর সিলি মিস্টেক করে দিয়ে চলে আসে, অনেক সময় কোয়েশ্চেন ওভারলুক করে যায়। তার জন্য সারা বছর ধরে মানে ট্রেমেন্ডাস হার্ডওয়ার্ক করা সত্ত্বেও বা খুব প্যাশনেটলি মক টেস্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও তারা কিন্তু আলটিমেটলি চান্স পায় না, সব রকম এফার্ট দেওয়া সত্ত্বেও। এই যে বলছিলাম না যে শুধু পড়াশোনা করলেই হয় না, কিছু চেক বক্সে টিক মারতে হয়, এটা হচ্ছে তার মধ্যে একটা জিনিস। যে এর আগে ধরো লাস্ট 1 বছর 2 বছর 3 বছর ধরে কী করেছে তাতে কিচ্ছু যায় আসে না, আলটিমেটলি যেটা ডিসাইড করবে সেটা হচ্ছে ওই 3 ঘন্টায় তুমি কী করছো, তার উপরেই সব কিছু দাঁড়িয়ে আছে।
কারণ বছরে একটাই পরীক্ষা হয় এবং সেটা 3 ঘন্টারই হয়, যা করা এর মধ্যেই করতে হবে। অলসো আমি এরকমও অনেকজনকে দেখেছি যারা মক টেস্টে অতটা ভালো নম্বর পেতো না, তারা অনেকটাই পেছনের সারির স্টুডেন্ট বলা যেতে পারে, তারা ওরকমই নম্বর পেতো, কিন্তু একদম নিটের পরীক্ষার দিন তারা যেটুকু যা জানতো বা ওই মিস্টেক থেকে, কারণ মক টেস্ট নম্বর পেতো বলতে অনেক ভুলভাল তো হতো, তার জন্যই তো নম্বরটা কম আসতো। তো সেই মিস্টেকগুলোকে তারা প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালিসিস করে সেই মিস্টেকগুলোকে রেকটিফাই করেছে, ফিক্স করেছে, এবং সেই মিস্টেকগুলোর ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সেই সব শিক্ষাগুলোকে তাদের ওই 3 ঘন্টা পেপারে পুরো একেবারে জিজান লাগিয়ে অ্যাপ্লাই করে দিয়েছে, যার জন্য যেখানে মক টেস্টে তারা খুব কম নম্বর পেতো, অনেকটা পিছিয়ে পড়তো, সেখানে দেখা যাচ্ছে যে মেন পরীক্ষায় তারা প্রচুর ভালো রেজাল্ট করেছে। তারা ইভেন আমার চেনাশোনা কেউ আছে যে হয়তো সেইভাবে চান্সও পেতো না, মানে এরকম সবাই এক্সপেক্ট করছিল, আলটিমেটলি দেখা গেলো সে কলকাতার মধ্যে পুরো জেনারেল ক্যাটাগরিতে চান্স পেয়ে গেল। তো এরকমও অনেক ছেলে মেয়ে আছে। তো এরকম ভাবার কোনো দরকার নেই যে আমার মক টেস্টে কম নম্বর এসেছে তো আমার আদৌ চান্স হবে কি না, এরকম ভাবার কোনো দরকার নেই। যদি মিস্টেকগুলোকে যদি ঠিকভাবে অ্যানালাইসিস করে থাকো, আর যেগুলো বললাম যে ওই মিস্টেকগুলোকে বারবার দেখা, ওইগুলোকেই বারবার দেখে ফিক্স করেন, এবং সেই ফিক্স করার থেকে যে শিক্ষাটা পাচ্ছ সেটাকেই কালকের 3 ঘন্টায় পুরো অ্যাপ্লাই করে দেবে, এটা যদি কেউ করতে পারে তাহলে তার অনেকটাই মার্কস বুস্ট আপ হয়ে যাবে কালকে, এবং তাহলে সে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। আর যারা অলরেডি মক টেস্টে খুব ভালো নম্বর পেয়ে এসেছো তাদেরও ওভার কনফিডেন্ট হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে ওই যেটা বললাম যে কালকে আলটিমেটলি কালকে পরীক্ষায় পারফর্ম করে দেখাতে হবে। মক টেস্টে কী হয়ে যাবে কিচ্ছু যায় আসে না, কালকের পরীক্ষায় যদি পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু পুরো তোমার যা যা হার্ডওয়ার্ক সব কিন্তু বৃথায় চলে যাবে, ঠিক আছে? কারণ 22 লাখের মধ্যে 7 লাখ তো মিনিমাম খুব ভালোই হার্ডওয়ার্ক করেছে, কিন্তু তার মধ্যে তো সবাই তো আর চান্স পাবে না। কালকের 3 ঘন্টায় পারফর্ম করে দেখাতে হবে, কালকের 3 ঘন্টাই হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর অনেকে আমি দেখছিলাম অনেক ক্লাস 12-এর ছেলে মেয়ে যারা আর কি এবছর বোর্ডের পরীক্ষা দিয়েছে, তারা আমি দেখছিলাম কেউ কেউ বলছে যে আমরা তো এই বছর শুধু বোর্ডের জন্য পড়েছি, আমরা জাস্ট এমনি নিটটা এমনি জাস্ট বসে দেখবো একটু, জাস্ট ওই ট্রায়াল অ্যান্ড টেস্টের মতো, আর আমরা নেক্সট বছরের জন্য ভালোভাবে পড়বো। সে তোমার যাই প্রিপারেশান থেকে থাকুক না কেন, কিন্তু দেখো বোর্ডের সিলেবাস আর নিটের সিলেবাসের কনসেপ্ট তো একই থাকবে, কনসেপ্ট তো আলাদা হয়ে যাবে না। হয়তো যেটা হয়েছে যে বোর্ডের বেশি ওই ডেসক্রিপটিভ আনসার টাইপের লিখতে হয়, তাও এখন বোর্ডের পরীক্ষাতে প্রচুর কম্পিটেন্সি বেসড প্রচুর কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয়, বাট তাও হয়তো তখন প্রচণ্ড লিখেছো, এখন এমসিকিউ সলভ করতে হবে। তো তাও আমি বলবো যে ওই বোর্ডের পড়াগুলোই যা পড়েছিলে ক্লাস 11-12-এ ওগুলোকেই একবার ভালোভাবে রিভাইজ করে নিও, এবং জাস্ট কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও চাইলে দেখে চলে যেতে পারো, এবং সেইগুলো দেখে কালকে ওর মধ্যে থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করো। তাতে যদি তুমি খুব ভালো রেজাল্টও যদি না করো, যদি অ্যাটলিস্ট 300 থেকে 400 যদি পাও, কথার কথা বলছি, তাও একটা কনফিডেন্স কাজ করবে যে আমি না পড়ে, আমি না প্রিপারেশন নিয়ে আমি 300 থেকে 400 পেয়েছি, তাহলে তো প্রিপারেশন নিলে আমার নেক্সট ইয়ার তো আরও ভালো রেজাল্ট হতে পারে। এই একটা কনফিডেন্স কাজ করবে, এটাই একটা মোটিভেশন বুস্ট আপ করে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং এটাই মানে আর এক্সট্রা কিছু বলার নেই। কালকেই আর কি সব কিছু ডিসাইড করবে, কালকের দিনটাই সব কিছু ডিসাইড করবে। তো ওই 3 ঘন্টায় প্রচণ্ড ফোকাস থাকতে হবে, একটুও সিলি মিস্টেক করে চলবে না, স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার নেই। বেশিরভাগ জনই যেটা করে যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই অর্ডারেই যায়, কিন্তু যদি কেউ এরকম থেকে থাকে যে কনসিস্টেন্টলি প্রত্যেকটা মক টেস্টে উল্টো অর্ডারে করেছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং সে আর কি অর্ডারটা টিল্ডেড কোনো চেঞ্জই করেনি, মানে জীবনেও বায়োলজি দিয়ে শুরু করেনি, সবসময় ফিজিক্স দিয়ে শুরু করে এসছে, তাকেও আমি বলবো যে যদি সে এতটাই কনফিডেন্ট হয় ফিজিক্স নিয়ে, দেন তাহলে তার ফিজিক্স দিয়ে স্টার্ট করলেও হয়, মানে বায়োলজি দিয়ে যে স্টার্ট করতে হয় তার কোনো মানে নেই। আর 3 ঘন্টা ধরে চলবে না, অ্যাকচুয়ালি 3 ঘন্টা সবাই বলছে ঠিকই, কিন্তু এর মধ্যে কী হয় যে অনেক ইনভিজিলেটাররা যেটা করে, যে প্রত্যেকটা সেন্টারই হয় ইভেন, যে ওই 3 ঘন্টার মধ্যে ওরা সব ওই রেজিস্টার, তারপরে ফটো, সাইন এসব নিয়ে চলে আসে, আর ওইগুলো ওই 3 ঘন্টার মধ্যেই করতে বলে, ওতে আবার 15-20 মিনিট চলে যায়। তো 3 ঘন্টা আমি বলতে বারণ করবো বা ধরতে বারণ করবো, আমি বলবো 2 ঘন্টা 40 মিনিট ধরে চলতে, ঠিক আছে? তোমার হাতে 2 ঘন্টা 40 মিনিট টাইম আছে, তার মধ্যে তোমাকে সব কিছু করে আসতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর সো এটাই, আর অল দ্য বেস্ট। কালকে নিট যদি সবাই ঠান্ডা মাথায় যদি নিট পরীক্ষা দাও, যা যা শিখেছো সেগুলোর থেকে বেস্ট আউটপুটটা যদি কালকে নিজের এফার্টে যদি বের করতে পারো, তাহলে একটা খুব ভালো রেজাল্ট হবে আশা করছি, এবং হয়তো পরের বছরও তোমরা কোনো না কোনো মেডিকেল কলেজে, মানে এবছরই আর কি, এবছর যখন কাউন্সিলিং হবে, যখন অ্যাডমিশন হবে, তখন দেখা যাবে তোমরা কোনো না কোনো একটা ভালো সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলে, এবং খুব ভালোভাবে নিজেদের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে গেলে। সো অল দ্য বেস্ট।